আজ সকালে সকাল বেরিয়ে গেলাম লালনের মাজারে যাওয়ার উদ্দেশ্যে। বয়সটা কেমন মলং বিক্রেতার মতো হয়ে গেল না? বলেন কি? অনেক দিন ধরে ভাবতেছিলাম কোথাও এক জায়গায় ঘুরতে যাব, কিন্তু কোথায় যাওয়া যায়। পরে ভাবলাম ট্রেনে লালনের মাজারে ঘুরতে যাব, কিন্তু আমার কাছে ছিল 1000 টাকা। পরে ভাবলাম ট্রেনের ভাড়া তো ছোটোবেলায় কতই মার দিছি, ট্রেনে কি ভাড়া লাগে নাকি দূর। পরে যেই কথা সেই কাজ, পরে রওনা দিলাম। জানলার পাশে বসে যাইতেছিলাম আর হাওয়া খাইতেছিলাম। ট্রেনের মধ্যে দেখি সবাই জোড়া জোড়া, তখন তো আমার মন আরো ফুরফুরা। আমার যাত্রাটা শুরু হলো মধুখালী রেল স্টেশন থেকে, আর যাত্রা শেষ হবে কুষ্টিয়া। আমার দোস্ত বলতেছিল ট্রেনের মধ্যে একটা মেয়েকে দেখলাম, আহা কি তার চোখ, চোখ যেন নাই কাচের গুলি, মনে হয় দুজন মিলে মার্বেল খেলি। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ট্রেনের রাস্তাটা এনজয় করতে করতে চলে এলাম কুষ্টিয়া। কুষ্টিয়া আসার পর কুষ্টিয়া স্টেশনে নামার পরে 40 টাকা দিয়ে একটা জেট প্লেন ভাড়া করলাম লালনের মাজারে পৌঁছানোর জন্যে। ওই তো সামনে লালনের মাজারে গেটটা দেখা যায়। আগে গেটে ঢুকবো না, আগে পাশের দোকানগুলা দেখবো। বলেন কি? দোকানগুলো আসলেই অনেক সুন্দর। পুরো দোকানগুলো ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব। এখন তেমন একটা লোক নাই, কারণ কেবলমাত্র সকাল 10:30 বাজে। ও ট্রেনের কথা তো বলাই হয় নাই, আমরা সামনের বগিতে ছিলাম আর আমাদের 1 টাকাও লাগে নাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। টিটি আসে নাই আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, আর টিকিট চেক করার জন্য আসে নাই। এখানে হাড়ি পাতিল, একতারা বাঁশের বাঁশি, যেইটাই হোক হাতের কাজ একেবারে অসাধারণ। আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, তখন একটা ছেলে দেখলাম একতারা বাজায়। তখন আমি তার কাছে গেলাম, বললাম আমি ভিডিও করি, তুমি একতারা বাজাও। এতক্ষণ তো ভালোই বাজাইতেছিল, আমি আসলাম, ভিডিও করলাম, আর পোড়া গোলাই গেল। বলেন কি? ভাই থাম থাম, ইউটিউবে কপিরাইট চলে আসবে। আমরা ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, আর পাশ থেকে একজন বলল পাশে নাকি অনেক বড় একটা পার্ক আছে, তাহলে এইখানে ভিডিও করার পর ওইখানে যেয়ে ভিডিও করব। এত একতারা ঢোল ডগ্গর বাঁশি, একটু ট্রাই না নিলে হয়, আমিও একটু বাজালাম। বলেন কি? সামনে একটা ফাঁকা মাঠ আছে, মূলত ওইখান থেকেই চাঁদের দেশে যাওয়া হয়। বলেন কি? আরে না, আপনারা ভাবতেছেন ওইখান থেকে রকেট লঞ্চ করা হয়, জিনিসটা একদমই ওরকম না। চাঁদের দেশে যাওয়া হয় মূলত কিছু ছেঁচা খোঁচা শাকসবজির মাধ্যমে, যেটাকে এখানকার ভাষায় ভালোবেসে সিদ্ধি বলে। এই যে সামনে যে বড় মাঠটা দেখতেছেন, পুরা মাঠ জুড়ে বস্তা বস্তা শাকসবজি ছেঁচা খোঁচা থাকে। এখান থেকে মূলত চাঁদের দেশে যাওয়া হয়। ভালো হয়ে যাও মাসুদ। আপনারা সামনে লক্ষ্য করলে দেখবেন সামনে কিছু টুনাটুনি বসে আছে। বলেন ঠিক তার সামনে একটা পুকুর আছে, বড় একটা পুকুর, যেখানে নৌকাও চলে। বন্ধুদের মুখ থেকে অনেক শুনছি এখানে নাকি ফরেনার মেয়েরাও ঘুরতে আসে।
এখন দেখি সবই ফরেনার, কিন্তু বাংলাদেশি ফরেনার। না না না, এলা লাভ স্টোরি আমাদের জন্য না। আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত, তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। সামনে একটা মঞ্চ বানানো আছে, মূলত ওইটা মেলার সময় গান বাজনা বাজানোর জন্যে। 2017 সালে ঠিক এইখান থেকে মেলার সময় যখন আমরা ঘুরতে আইছিলাম, একটা সাংবাদিকের ক্যামেরা ভাঙছিল একটা পাগলে, ঠিক এইখান থেকে। বলেন কি? ওই তো লালন কাকার সামনে একতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। চলেন যাওয়া যাক। এই যে এখন ঘেটের মধ্যে চলে আসলাম, জায়গাটা অনেক সুন্দর। ওই যে দূরে দেখা যায় ওইটার সামনে লালনের মাজার। এই সামনে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। আমরা দেখলাম অনেক লোকই ছবি তুলতেছে, তারপরে আমরাও কিছু ছবি তুললাম। সামনে বড় একটা জায়গা আছে, মূলত দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসে সে মানুষগুলার বিশ্রামের জন্য ওই জায়গাটা। অনেক দূরে থেকে যারা আসে তাদেরকে গান শোনানোর জন্যও কিছু লোক রাখা আছে এখানে। হ্যাঁ, তাদেরকে খুশি হয়ে কিছু যদি টাকা দেয় তাহলে তারা টাকা নেয়। আমি যেমন 2টা গান শুনছি, গান দুটো আসলেই সুন্দর ছিল। একটা গান আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এইখানে যে মেন কক্ষটা, ওই যে গম্বুজের মতো দেখা যায়, মূলত ওইখানেই লালন শাহর কবর। 1890 সালে যখন সে মারা যায় তখন এইখানেই তার সমাধি করা হয়। আর লালন শাহর কবরের পাশেই তার বিবি মতিজানকে এখানেই কবর দেওয়া হয়। 1890 সালে যখন লালন শাহ মারা যায় তখন তার ভক্তবৃন্দরা এখানে থাকতে শুরু করে। এখানে যাদের কবরগুলা দেখতেছেন, লালন শাহের ঘনিষ্ঠ যারা ছিল মূলত তাদের কবরগুলাই এগুলা। এই যে সামনে যে বিল্ডিংটা আছে অডিটোরিয়াম, এখানে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসে সেই মানুষগুলার বিশ্রামের জায়গাটা এখানে। ওই যে দেখা যায় হারমোনিয়াম একতারা নিয়ে কিছু লোক বসে আছে, মূলত দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে গান শোনানোর জন্যই এদেরকে রাখা। এখানে ভিডিও করা শেষ করার পর আমরা পার্কের দিকে রওনা করব। সামনে খেয়াল করলে দেখতে পারবেন অনেক লোক বিশ্রাম করতেছে, মূলত এরাই দূর দূরান্ত থেকে ঘুরতে আইছে। প্রতিদিনই এমন লোক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। আবার 30 টাকা দিয়ে জেট প্লেন ভাড়া করে চলে গেলাম পার্কের উদ্দেশ্যে। কাকা বলতেছিল পার্কটা নাকি শ্মশানের পাশে। আসলে এই পার্কটা গড়াই নদীর তীরে অবস্থিত, সবাই এটাকে রবীন্দ্রনাথ উদ্যান বলে জানে। এইটাই সেই বিখ্যাত গড়াই নদী। পার্কটা আসলে অনেক বড়। পার্কের মধ্যে ঢুকেই প্রথমে 20 টাকা করে টিকিট নিলাম। আর কান্দা রাতেই মেরা দিল গার্ডেন गार्डन हो गया, जिधर देखता उधर ही चुम्बन में बस बिजी है सब लोग। ছেলে একটা মেয়েকে বলতেছিল, तुम मुझे प्यार करते हो कि नहीं बताओ, बस ये बता दो, लगता है झगड़ा हो गया। না না না, এলা লাভ স্টোরি আমাদের জন্য না। আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত, তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। পার্কের মধ্যে এসে মনে হইতেছে জেমস ক্যামেরনের সিনেমা চলতেছে, অ্যাভেটার সিনেমা। মনে হইতেছে স্পেসের কোনো অন্য পৃথিবীতে।
ওই তো দেখা যাইতেছে ওইখানে দুইটা সিঙ্গেল টুনি আছে, তাদের কাছে একটু আগায় যায় দেখি যদি তাদের কিছু দরকার পড়ে। বলেন কি? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তারপর কাউকে ডিস্টার্ব না করে ভালো ছেলের মতো পার্ক থেকে বেরিয়ে এলাম। আবার একটা জেট প্লেন ভাড়া করে স্টেশনের দিকে রওনা দিলাম। তারপর 3 মিনিটে স্টেশনে পৌঁছাই গেলাম। তারপর কাকাকে বললাম, কাকা 3 মিনিটের জন্য 30 টাকা আমার কাছ থেকে নেবেন। কাকা এটা কি ঠিক হবে? কাকা মাউয়ার পোলাই কয়, বাজান রে, বিয়ের যোগ্য মেয়া ঘরে, মেয়াকে তো বিয়ে দিতে হবে। স্টেশনটা দেখে মনে হয় ব্রিটিশ আমলে বানানো, মনে হয় ব্রিটিশদের স্মৃতি স্মরণের জন্য রাইখে দিছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন, কারণ মোটিভেশন পেলে ভিডিও বানাতে ভালো লাগে।